নমস্কার, রাজামুনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আজকের ব্লগটা ঠিক ওই 7:30 ঠিক মতন তখনই নয় শুরু করলাম, তাও ঠিক সন্ধেবেলা। সচরাচর আমি সন্ধেবেলা ব্লগ করি না। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমরা গাড়ি বুক করছি, আর 3 মিনিট মতো দেখাচ্ছে আমার ডেস্টিনেশনে আসতে। কেন গাড়ি বুক করছি বা কেন মাঝরাত্রির থেকে করছি, মাঝরাত্রির মানে ওই সন্ধ্যে থেকে, কেননা আমরা যাচ্ছি একটু ঘুরতে, বেশি দিনের জন্য নয়, 2 দিনের জন্য। আর ঘুরতে গেলে কি হবে, যেহেতু শীতকাল সেই জন্য একটু জামা কাপড় বেশি থাকে। ব্যাস, কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব বলছি, কিন্তু তোমরা তো বুঝেই গেছো। এতক্ষণে আমরা চলে এসেছি কোথায়, চলে এসেছি দাদা ভাইয়ের বাড়ি। আর দাদা ভাইয়ের বাড়িতে এসেই আমরা খাওয়া দাওয়া হই হুল্লোড় করে সবাই মিলে খুব মজা করে কাটিয়ে রাত্রিটা কাটিয়ে দিলাম। দিয়ে হয়ে গেল সকাল। আর সকাল মানে আমরা যাব এখন মায়াপুর। মোটামুটি সবাই রেডি হয়ে গেছি। এদিকে দাদা ভাইও রেডি, আমরাও রেডি, খালি বেরোনোর অপেক্ষায়। আর যেহেতু সকালবেলা বেরোচ্ছি, সেজন্য তোমাদের সাথে দাদা ভাইয়ের বাড়ির শিব শম্ভুকেও আমি একটু শেয়ার করে নিলাম। অভিষেক হয় প্রতি বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার। কি সুন্দর দেখতে দেখো শিব ঠাকুরটা, স্ফটিকের শিব ঠাকুর। আর যেহেতু ভোরবেলা যাওয়া, সেজন্য আগের দিন আমরা দাদা ভাইয়ের বাড়ি চলে এসেছিলাম। আর ঘড়ি জানান দিচ্ছে 4:10। তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে যাও। রেডি তো হতেই হতো। আর এই দিকে দেখো বাইরেটা তখনও ঘুটঘুটে অন্ধকার। বুঝেছ? আর শীতকালে তো একটু সকাল দেরি করেই হয়, কিন্তু যেহেতু আমাদের সকাল সকাল ট্রেন ধরার প্ল্যান, কেননা রিজার্ভেশন আর করিনি বা পাইও নি, এই কারণে একটু তাড়াতাড়ি বেরোতে হলো। একটা এক্সেল গাড়ি বুক করে নিলাম, আর বিটি মোড় থেকে সোজা শিয়ালদার দিকে রওনা হলাম। সবাই মিলে একটা গাড়িতেই হয়ে গেল। মাঝে মাঝে এরকম ঝটিকা সফর কিন্তু খুব ভালো লাগে, তাই না? চারিদিক শুনশান, কে বলবে এটা আমাদের ব্যস্ততম শহর কলকাতা। এখন কলকাতা ঘুমোচ্ছে, সকাল হবে কলকাতা আবার জেগে উঠবে তার স্বপ্ন নিয়ে, তার ভালোবাসা নিয়ে, আর ব্যস্ততা নিয়ে। আর এইটা ভাবতে ভাবতে আমরা এগিয়ে চললাম শিয়ালদা স্টেশনের দিকে। আমরা যাচ্ছি মায়াপুর। আমার ভীষণ পছন্দের একটা জায়গা। সবাইকার একটা পছন্দের জায়গা থাকেই, আমার আর রাজার তেমনই পছন্দের জায়গা হচ্ছে মায়াপুর। কেন জানি না, আমার মায়াপুরে না গেলে বছরে 2 বার তো অন্তত মনটা না কেমন একটা করে, খারাপ লাগে যে কোথায় একটা যাইনি। আর গত বছর মাত্র একবারই গেছি, যেখানে আমি অন্তত 2 বার তো যাই বছরের। তো সেই কারণে যখন দাদাভাইকে বললাম, তখন দাদাভাই বললো দাঁড়া কিছুদিন ওয়েট কর, তাহলে আমরাও যাব। ব্যাস, সাথে সাথে প্ল্যান শুরু। আর নিয়ে নিলাম হচ্ছে সাথে রীতাদিকে।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে শিয়ালদা স্টেশনেও পৌঁছে গেলাম। কিন্তু এখন তো বলতে গেলে ঘড়িতে বাজে ওই 5:40 মতো। আর এখানে পুরো ফলের আড়ত নিয়ে বসেছে সবাই, কত রকমের ফল। যাই হোক, টিকিট তো কাটা হয়ে গিয়ে ট্রেনে বসে পড়লাম। আর যেহেতু একদম ফার্স্ট ট্রেনটা ধরেছি, সেই জন্য ট্রেন একদম ফাঁকা। নিজেদের পছন্দ মতো সিট নিয়ে একদম জুবুথুবু হয়ে সবাই বসে পড়েছি। ডেস্টিনেশন কৃষ্ণনগরে নেমে ওখান থেকে আমরা যাব। তবে আমরা কিন্তু সময়ের আগেই পৌঁছে গেছিলাম, সেই জন্য সেরকম করে কোনো হুটোপাটি করতে হয়নি। দেখেছো ট্রেনটা কীরকম ফাঁকা, দেখো দুগ্গা করে ট্রেন ছেড়ে দিল। আমরাও বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। যাওয়ার আগের দিন না বেশ মজা লাগে, কিন্তু ব্যাস যেই কোনো জায়গায় পৌঁছাবো সাথে সাথে দিনগুলো কেটে যায়। কীভাবে কেটে যায় বোঝা বড় দায়। ঘড়ির কাঁটা যেন দ্বিগুণ বেগে ছুটতে থাকে। হয়তো হই হুল্লোড়ের মধ্যে থাকি, সেই জন্য বোঝা যায় না। যাকগে, আর এখন একটু একটু করে দিনের আলো ফুটছে, সেই জন্য বেশ ভালো লাগছে দেখতে। অনেক দিন পর বেরালাম তো, সেই কারণে মনটা বেশ চনমনে। এখন প্রায় 2-2.5 ঘন্টা জার্নি। আমরা লোকাল ট্রেনেই যাচ্ছি বাই শিয়ালদা করে। এবার পৌঁছাবো হচ্ছে আমাদের ডেস্টিনেশনে। আর এদিকে তো আর এক কাণ্ড হয়েছে। এটা তো আমাদের ভগা কুমার দাদা ভাই আর বৌদি ভাই, সে এক কাণ্ড করেছে। তারা তো আবার নেমে গেল আগরপাড়া স্টেশনে, কি না পরের স্টেশনে আসবে, সে এক কাহিনী। যাই হোক, একটু এমার্জেন্সি এসে গেছিল, আর কিছু করার নেই। আর আমরা এখন কল্যাণীর রাস্তা ধরে এগিয়ে চলেছি। সামনেই কল্যাণী স্টেশন, কি সুন্দর লাগছে দেখো। ট্রেনে করে কিন্তু যেতে বেশ লাগে, আমার তো খুব ভালো লাগে। ট্রেনের যে আওয়াজটা খুব ঝিকঝিক, আর লাইনগুলো বেশ অন্যরকম ফিলিংস হয়। আর অনেক দিন পর যেহেতু লোকাল ট্রেনে উঠলাম, আর সেখানকার খাবার খাবো না এটা তো হতেই পারে না। রাজা তো প্রথমে নিল একটা ওই চিড়ে ভাজা, আমার অত খাস লাগেনি। তারপরে আমি নিলাম হচ্ছে এই চানাচুর মতো, সেটা মোটামুটি ভালো ছিল। আর এদিকে ভগার তো ঠান্ডার চোটে পিলে চমকাচ্ছে। যাই হোক, ঝালমুড়ি খাওয়ার খুব ইচ্ছে ছিল, সেই শখ পূরণ করলো রীতাদি। কিন্তু খেতে খেতেই এসে গেল কৃষ্ণনগর স্টেশন। কত তাড়াতাড়ি দিনটা কেটে গেল বা কত তাড়াতাড়ি স্টেশনটা এসে গেল বুঝতেই পারলাম না। এই দেখো কৃষ্ণনগর সিটি জাংশন। বাস, এবার আমরা পৌঁছে গিয়ে একটু খাওয়া দাওয়া করতে না করতেই দাদাভাইরাও পরের ট্রেনে এসে পৌঁছে গেল। বেশি সময় ওদের লাগেনি, ওই 25 মিনিট মতো ওয়েট করতে হয়েছিল। আর ততক্ষণ আমরা একটু চাটাও খেয়ে নিলাম। চা খেলাম, ডিম সেদ্ধ খেলাম, কেননা কিছু না খেয়ে তো সকাল থেকেই রয়েছি। আর ওই ঝালমুড়ি বাদাম ভাজা খেয়ে তো আর পেট ভরে না, সেই জন্য। ভাতটা বেশ সুন্দর ছিল, ধুনুচির মতো দেখতে। যদিও চাটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো ঠিক আছে, অসুবিধা নেই। যাই হোক, দাদাভাইরা এসে গেল, ওরাও একটু খেয়ে এবার আমরা আমাদের আসল যেই ডেস্টিনেশন সেই দিকে টোটোতে করে রওনা হলাম।
আগে তো ওই স্বরূপগঞ্জ বা হুলোর ঘাট এই সব জায়গা দিয়ে যেতে হতো। এখন কিন্তু না, এই টোটোগুলো একদম মন্দিরের সামনে যায়। ওই 100 টাকা করে পার হেড নেয়, অনেকটা ডিস্টেন্স। একদম কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে পৌঁছে দেবে হচ্ছে মন্দিরের গেট অবধি। মন্দিরের গেট মানে হচ্ছে ক্যাম্পাসের বাইরে অবধি, যেমন 4 নম্বর গেট, 3 নম্বর গেট, 2 নম্বর গেট এরকম। আর ক্যাম্পাসের ভেতরে হচ্ছে অন্য টোটো। কিন্তু আজকে বেশ জ্যাম ছিল রাস্তাটা, আসলে অফিস ডে তো তাই। আর এই যে রাস্তাটা দেখছো রেল লাইনটা, এটা নাকি ওই হুলোর ঘাট অবধি করার প্ল্যানিং ছিল, কিন্তু যেহেতু ওখানে রাস্তা ক্লিয়ার পাইনি সেই জন্য এটার কমপ্লিট করে উঠতে পারিনি। যদি কখনো পারায় তাহলে নিশ্চয়ই এখান দিয়েও আবার ট্রেন যাবে হুলোর ঘাট অবধি। যদিও হাইওয়েতে তো টোটো চালানো উচিত নয়, টোটো যায় কেননা পাবলিক বা আমাদের মতো লোকেরা যেতে চাই বলে। ওই 6 লেন দিয়ে তো বড় বড় লরি টরি সবই যায় না, একটা রিস্ক তো থেকেই যায়। এই দেখো ট্রেনের লাইনটা চলে গেল সোজা, ওই দেখো দেখতে পাচ্ছ। আর এদিকে লরিটা যেরকম বেঁকছে, আমাদেরও টোটাটা ওরকম করে বেঁকে রোডের ওপর দিয়ে এবার যাব হচ্ছে মন্দিরের দিকে। তবে রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর করেছে, 6 লেন, মানে গাড়ি যখন যাচ্ছে না কত যে স্পিডে যাচ্ছে বলা খুব মুশকিল। সেই জন্য আমাদের টোটো তো একটা সাইড দিয়েই যাচ্ছে। একটু ভয়ে ভয়েই যাচ্ছিল, কেননা আবার বলছে নাকি যদি পুলিশ ধরে তাহলে আবার নাকি টাকা ফাইন করে দেবে, হয়তো তাই, জানি না। যাকগে, আমরা নিজেদের গন্তব্যস্থলে ঠিকভাবে পৌঁছাতে পারলেই হলো। তাহলে চলো একবারে মন্দিরেই তোমাদের সাথে আবার দেখা হোক, আর ততক্ষণ আমার সাথে তোমরাও রাস্তা ধরে চলো মন্দিরের দিকে, প্রকৃতিকে অনুভব করতে করতে। চারিদিকে এত সবুজ গাছ, এত সর্ষে ফুল, মনটা না এক নিমেষে ভালো হয়ে যায়। এত কলকাতার কোলাহল, এত পলিউশন, সব থেকে এইদিকে একটু আসলে মনটা তোমার এমনিই ভালো হয়ে যাবে। তার জন্য অত চাকচিক্যের দরকার হয় না। আর বলতে না বলতেই ক্যাম্পাসের দিকে মোটামুটি আমরা চলেই এসেছি। আর এই মন্দিরগুলো তো দেখে বুঝতেই পারছো, আর বেশি দূর নেই আমাদের ইস্কন। কিন্তু টোটো যত দিন যাচ্ছে তত উপদ্রব বাড়াচ্ছে, এত টোটোর উপদ্রব কি বলবো, বাপরে বাপ। আর ওই দেখো দূরে দেখতে পাচ্ছ ইস্কন টেম্পলটা, এইটা কিন্তু এশিয়ার মধ্যে 2nd হাইয়েস্ট টেম্পল হতে চলেছে। তবে কবে শেষ হবে সেই গ্যারেন্টি কেউ দিতে পারছে না। শেষ হওয়ার কথা ছিল নাকি 2016-তে, আর এইটা হলো 2025। অবশ্য এত বড় একটা মন্দির বানাতে তো সময় লাগবেই। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বেশ পৌঁছে গেলাম। তবে এত রাস্তাতে বাম্পার না, আমাদের কোমরের আর কিছু ছিল না, বিশ্বাস করো। কোমর পুরো খুলে হাতে চলে আসার মতো। টাকা মিটিয়ে পৌঁছে গেলাম। ওয়েলকাম টু ইস্কন মায়াপুর। ইস্কন শ্রীরাম ধামে সবাইকে জানাই সুস্বাগতম। ব্যাস এবার আস্তে আস্তে চলো যাই ভেতরে গিয়ে
এবার আমরা আমাদের রুমে, দাদাভাইরা দাদাভাইদের রুমে। এত পরিষ্কার জায়গাটা, আর এত লোক, এত বড় জায়গা নিয়ে বানানো, কিন্তু সেরকম কোনো কোলাহল নেই, সব নিজেদের মতো। এটাই হয়তো এদের মাহাত্ম্য, একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে সব কিছু। আর এই যে কাঠগুলো দেখছো, এইগুলো রান্নার কাজে লাগে। কি অপূর্ব দেখেছো, কোনো কিছু কিন্তু ওদের বাইরে থেকে আসে না। আর ওই যে বৌদি ভাই আমার সুটকেসটা নিয়ে এগোচ্ছে আস্তে আস্তে। অলরেডি অনেকটা হেঁটে চলে এসেছি, আর একটুখানি। টোটো করেও আসা যায়, টোটো করে 10 টাকা ভেতরে, ক্যাম্পাসের ভেতরে, কিন্তু আমরা হেঁটেই এলাম। একটুখানি হাঁটাও হলো সকাল সকাল, কারণ এতটা টোটো করে হেঁটে মানে এসেছি, চড়ে কোমর খুলে যাচ্ছিল, সেই জন্য বললাম চলো হাঁটো। যাই হোক, আর একটা ওদের কোনো অনুষ্ঠান ছিল প্রথম সপ্তাহে, সেই কারণে এইসব প্যান্ডেল, কিছু না কিছু অনুষ্ঠান যখনই আসবে মায়াপুরে তোমরা দেখতে পাবেই, সেটা তো আর বলার কোনো অপেক্ষাই থাকে না। কিন্তু যাই হোক না কেন, মায়াপুর মায়াপুর একটা মন ভালো করার মতো জায়গা। আমার একটা ব্লগে তো পুরো মায়াপুরকে দেখানো সম্ভব নয়, চেষ্টা করব 2-3টে ব্লগ করার, যতটা সম্ভব আমি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তবে যত দিন যাচ্ছে সব কিছু পাল্টাচ্ছে। আমি আগের বছর এসেছিলাম, তারপরে আর আসিনি, এর মধ্যেও কতটা পাল্টে গেছে। যুগের সাথে বা সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়, কিন্তু এতটাও ফাস্ট সেটা আশা করা যায় না। যাকে, আর এখন যেহেতু শীতকাল, এত সুন্দর সুন্দর ফুল, কি বলবো, চারিদিকটা পুরো ফুলের বাহার। দেখো, এই দেখো। আর ওই যে আইসিআইসিআই ব্যাংক, এই ক্যাম্পাসের ভেতরে একটাই ব্যাংক আছে, সেটা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। আর আমরা এবার ঈশ্বরদান ভবনটা নিয়েছি, রাজা প্রেস থেকে করিয়ে দিয়েছিল। দেখেছো ফুলগুলো, দেখো দেখো, লোকে দেখেছো জলের বোতল ফেলে চলে গেল। কি বলবো, আর মানুষজন বড় নোংরা, এত নোংরা করে কেন বুঝি না। দেখছি এত সুন্দর একটা জায়গা, কিন্তু ওই যে নোংরা করে রাখা একটা অভ্যেস। যাকে, যতক্ষণ না আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হব, সচেতন হব, ততক্ষণ কিচ্ছু করা যাবে না। কিন্তু এই ঘড়িগুলো দেখছো, প্রত্যেকটা দেশে মানে যেখানে যেখানে ইসকন আছে, সব জায়গার টাইমিংটা দেওয়া আছে। হয়তো ওই সব জায়গাতেও এখানকার টাইমিং দেওয়া আছে। এটা একটা অন্য রকম। আমি ঈশ্বরদান ভবনে কখনো থাকিনি, এই প্রথমবার থাকলাম, তো সেই কারণে এটা আমি দেখলাম। ইউএসএ আছে, আই থিঙ্ক ইন্ডিয়া তো আছে, কানাডা আছে, সুইডেন আছে, যেখানে যেখানে আছে। আর এই যে এটা হচ্ছে ঈশ্বরদান ভবন, বেশ সুন্দর। লিফটও আছে, যদিও আমি একবার লিফটে উঠে তারপরে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি। আর ওইখানে রাজা তখন সব কিছু এন্ট্রি করছে, কার্ড টার্ড সব কিছু দেখাতে হচ্ছে। অবশেষে পেলাম আমাদের রুম নাম্বার 1120। আর এখানেই আমরা ওই ফুড কুপনটা নিয়ে নিয়েছিলাম, যেটা 150 টাকা করে নিল রাজভোগ থালির। এটা হচ্ছে অন্য একটা রুম, এগুলো মনে হয় কোনো লাক্সারি রুম হবে হয়তো। আমাদের হচ্ছে 1120, এটা হচ্ছে আমাদের রুম। এই দেখো, খাটগুলো কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু মুশকিলটা হচ্ছে বংশী ভবনে যেরকম ওই বেডের নিচে আর একটা ডিভান থাকে, এখানে ওরা 2টো ম্যাট্রেস দিয়ে দিয়েছে। যাকে 2টো ম্যাট্রেস নিয়ে হয়ে গেছিলো, যেহেতু এখানে আমরা 3জন ছিলাম, কিন্তু 4জন এই রুমে কোনো মতেই থাকতে পারবে না। তবে বাইরে থেকে বেশ সুন্দর লাগছিল দেখতে।
আর এইটা হচ্ছে আমাদের রুমের ভেতরে রাধাকৃষ্ণের ছবি। রুমের ভেতরে বললাম, ভুলই বললাম, রুমের ভেতরে নয়, এটা হচ্ছে আমাদের ঈশ্বরদানের ভেতরে, মানে হচ্ছে ওই রিসেপশনের ফ্ল্যাটাতে। আর যেটা বলছিলাম পাল্টে গেছে। দেখো, এই যে রেস্টুরেন্টটাতে আমরা আগের বছর যখন এসেছিলাম তখনও এই যে পোর্শনটা এটা পুরো খালি ছিল, এখান দিয়ে লোকে যাতায়াত করতো। কিন্তু এইবার এসে দেখলাম এইখানটাও পুরো বসার মতো একটা প্লেস করে দিয়েছে, কতটা জায়গা নিয়ে। তারপর ছাতা লাগাচ্ছে, ওখানেও সব বসছে, ক্লিন করছে। তারপরে আগে আমরা অর্ডারটা অন্য জায়গায় দিতাম, দিয়ে ওখান থেকে খাবার নিতাম, মানে ওই যে খাবারের স্টলগুলো দেখছো ইয়েলো কালারের, ওখানেই একটা সাইডে ওরা নিত। কিন্তু এইবারে দেখছি এইখানে ডিজিটাল বোর্ড করে দিয়েছে, তারপরে বিলিং সেকশন করে দিয়েছে, পুরোটা সিসিটিভির আন্ডারে। তারপর লাইটগুলো লাগিয়েছে, পাখা লাগিয়েছে, সে এক অন্য রকম। মানে আমি তো এই জায়গাটা দেখে নিজেই থ হয়ে গেলাম। আর খাবার তো এখানকার কিছু বলারই নেই, সবসময় দি বেস্ট খাবার লাগে আমার। তবে আমরা যখন এসেছিলাম প্রায় সব কিছুই বলতে গেলে শেষ হয়ে গেছিলো। পড়েছিল হচ্ছে ওই প্যাস্ট্রি, ইডলি, সাম্বার বড়া, চাউমিন, ওই সব। দেখো, এটা ডোনাট 50 টাকা। আর এই যে খাবারগুলো, এদের স্পেশালিটি হচ্ছে এদের সব কিছু এইখানেই তৈরি হয়, মানে এদের ভেতরে যেটা গরু আছে বা যা সবজি সব কিছু দিয়ে। আর অন্যদিকে যেহেতু আমাদের সবাইকার খুব খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে আমরা আর ওইদিকে কিছু না খেয়ে এইখানে চলে এসেছি খাবার খেতে। আমাদের রাজভোগ থালিতে কি কি নেই, রুটি, ভাত, তারপরে স্যালাড, একটা ভাজা, ডাল, শুক্তো, পনির, সবজি, আরও অনেক কিছু। বাস, তাহলে আপাতত ব্লগটা আমি এখানেই শেষ করছি। দুপুরের লাঞ্চটা দিয়ে আবার আসবো মায়াপুর পার্ট 2 এর আরও ব্লগ নিয়ে। আর ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, আর ভালো থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে একটা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। টাটা।